শালা তুই শেখ হাসিনারে গালিগালাজ করস কেন? তুই কি মির্জা ফখরুলের চেয়ে বড় নেতা? বঙ্গবন্ধুর বাকশাল নিয়ে সমালোচনা করস, বেটা বঙ্গবন্ধু জাতির পিতা। তরুণরা রাজনীতিতে আসছে না, কিভাবে আসবে? একটা ফ্যামিলির লোক যদি দেখে রাজনীতি করার কারণে একটা মেয়ের কাপড় ধরে রাস্তায় টানা হয়, একটা ছেলেকে কাপড় চুপড় টেনে হিস্ট্রে পুলিশ তাকে নিয়ে যায়। এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্ট সেক্টর অস্থিরতা হচ্ছে। শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। বগুড়াতে আমি গিয়েছিলাম, সেখানে দেখেছিলেন যে কিভাবে আমার উপরে আক্রমণটা হয়েছে। বগুড়ার পরে ইভেন আমার নিজের উপজেলায়, এখন ধরেন এটা অনেকে বলবে আচ্ছা তাহলে তার উপজেলায় তার রাজনৈতিক বেজ নাই, তার অবস্থান নাই। একদিকে পুলিশ তাদের পক্ষে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজে ওই যে একটা বড় বেনিফিশিয়ারি তৈরি করেছে রুট লেভেলের রাজনীতিতে। ওই যে আপনার টিআর কাবিখা বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ধরনের সহযোগিতা, এটা তো একটা বড় বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করে তারা এই ফ্যাসিবাদ কায়েম করা কিংবা এই রাজনীতিটা করছে। কিংবা এটা প্রিভিয়াস সরকারও কেন রাজনীতি যেটা বলছে যে অনেকে, যে রাজনীতি যে টাকা আয়ের পথ, এটা যদি বন্ধ হয়ে যায় 90% লোক রাজনীতি ছেড়ে দেবে। এটা একটা বাস্তবতা। ম্যাক্সিমাম লোক রাজনীতি আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনীতি করে টাকা পয়সা ইনকামের জন্য, সহজে ধনী হওয়ার জন্য। কারণ রাজনীতি করলে সরকারে গেলে বিভিন্ন প্রজেক্ট নেওয়া যায়, সরকারি সুবিধা নেওয়া যায়, এবং এলাকায় আপনার যা ইচ্ছা তাই করা যায় নিয়ম নীতির বাইরে থেকে। তো সেই জায়গা থেকে আমার এলাকাতেও আক্রমণের শিকার হলাম। এইবার পার্থভাই তো আমাদের রিমান্ড পার্টনার ছেলে, তিনি তো নিজ চোখে দেখেছেন যে আমাকে মানে তাদের ব্যক্তিগত ক্ষোভ, বিসিএস যে অফিসার, এসপি, এডিসি, তাদের যে মানে সরি টু সে যে আপনাদের বোঝার জন্য যে শালা তুই শেখ হাসিনারে গালিগালাজ করস কেন? তুই কি মির্জা ফখরুলের চেয়ে বড় নেতা? বঙ্গবন্ধুর বাকশাল নিয়ে সমালোচনা করস, বেটা বঙ্গবন্ধু জাতির পিতা। মানে ব্যক্তিগত একটা আক্রমণ, যে কেন আমি সরকারকে নিয়ে, শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করি। এবং একটা পরিস্থিতি হয়েছে, পার্থভাই তো দেখেছে যে ওখানে একজন এডিসি ছিল, এডিসি অ্যাডমিন, নাম শাহিন শাহ, চাঁদপুর বাড়ি। তিনি আসলে সমস্ত ওখানকার সিনিয়র লিডাররা তটস্থ হয়ে যেত, বিকজ তার যে আচরণ, বিহেভিয়ার। তখন পার্থভাই অনেক সময় বলতে, বেটা তুই খাতার নিচে যা, ওইদিকে থাক, তোরে ডাকবে। কারণ ওই আমাদেরকে জাস্ট 2-3 বার করে ডেকে নিচ্ছিল, এবং নিয়ে তো ওই যে টর্চার এবং ঝুলানো। আমি তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছি। আমি তখন বুঝতে পেরেছি আসলে ছাত্র দল, যুব দল, জামাত, শিবির যারা 15 বছরে এই রিমান্ড এবং এই অত্যাচার নির্যাতন সহ্য করেছে, তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে আল্লাহ জানে। তরুণরা রাজনীতিতে আসছে না, কিভাবে আসবে? একটা ফ্যামিলির লোক যদি দেখে রাজনীতি করার কারণে একটা মেয়ের কাপড় ধরে রাস্তায় টানা হয়, একটা ছেলেকে কাপড় চুপড় টেনে হিস্ট্রে পুলিশ তাকে নিয়ে যায়। আপনারা দেখেছেন নিশ্চয়ই, ছাত্রদলের একজন নেতা প্রেস ক্লাবের একটি প্রোগ্রাম থেকে, মির্জা ফখরুল সাহেব, বিএনপির মহাসচিব, তার পাশ থেকে মনে হচ্ছে আপনার ঈগল পাখি কিংবা অন্য কোনো হিংস্র জন্তু যেভাবে শিকার ধরে, ঠিক সেইভাবে ডিবির লোকেরা টেনে নিয়ে যাচ্ছে। এগুলো দেখার পরে তো কোনো ফ্যামিলির লোকজন চায় না যে তার পরিবার রাজনীতি করুক। আমার গ্রেপ্তারের পরে আমার স্ত্রী কিংবা আমার ছোট কন্যা, তাদের যে পরিস্থিতি, আমার পরিবার, আমি যেটা বলেছি, আমার দুটো বাচ্চা একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে, যে আমার বড় বাচ্চা পুলিশ দেখলে এখনো কিন্তু ভয় পায়, বিকজ সে দেখেছে যে পুলিশের যে বিহেভিয়ার, কিভাবে দরজা ভেঙে টেনে নিয়ে এসেছে ওখান থেকে। তো এই যে আমাদের দেশে অনেকগুলো তো আইন আছে, সুন্দর সুন্দর আইন আছে, 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে, গেলে একটা ওয়ারেন্ট দেখাতে হবে। এই আইনের কি প্রয়োগ ছিল? গত আমরা 15 বছরের কথা বলছি, পাশাপাশি তার আগেও যদি দেখি আমরা এটার কি ফুল প্রয়োগ ছিল না। সুতরাং আমরা আজকের এই স্বপ্ন বাস্তবতার জায়গা থেকে এটা বলবো, আমরা একটা সুযোগ পেয়েছি। এইবার যেন আমরা এই রাষ্ট্রকে একটা সভ্য, মানবিক, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যেই রিফর্মস গুলো প্রয়োজন, তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে। অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা করব। কারণ কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে। সরি, এটা আমার ল্যাঙ্গুয়েজ না, বাট আমার বন্ধুদের, আমার রাজনৈতিক সরকার অনেকের মুখে এটা শুনি। কেন এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্টের রূপ দেওয়া হলো না? এই গভর্নমেন্টে যারা আছেন লাস্ট 15 ইয়ার্সে তাদের কন্ট্রিবিউশন কি দেশ জাতির প্রতি, গণতন্ত্রের জন্য? আমরা এটা জানতে চাই। আপনারা কোশ্চেন করেন, আমি জানি না। হ্যাঁ, আমাদের অবশ্যই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে সম্পৃক্ততা, তাদের মতামত আমাদের শোনার অ্যাক্সেস আছে। এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো, কার অপিনিয়ন কিভাবে ফর্ম হলো উই ডোন্ট নো। শুধুমাত্র আপনার
কয়েকজন সমন্বয়কের কথায় একটা গভর্নমেন্ট হয়ে যাবে? আন্দোলনটা কি শুধু সমন্বয়করা করেছে? পলিটিক্যাল পার্টিগুলো পেছন থেকে কিভাবে টিকার করেছে, কিভাবে সাপোর্ট দিয়েছে, সাংবাদিক, শিক্ষক, অভিনয়, চলচ্চিত্র শিল্পী বলেন, আর্মির এক্স অফিসাররা বলেন, সামরিক বাহিনীর শেষের দিকে তো সবাই নেমেছে। কাদের ওপিনিয়ন নিয়ে গভর্নমেন্টটা হয়েছে? এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে, শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন স্টেক হোল্ডার। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। পার্থ ভাই এখানে আছেন, আমাদেরকে ডাকা হয়েছে শুধু 13 তারিখ, এই 15ই আগস্ট জাতীয় শোক দিবস থাকবে কি থাকবে না, শেষ। আর কোনো এখন পর্যন্ত ফর্মাল কোনো ডিসকাশন নেই। 1.5 মাস হয়ে যাচ্ছে এবং আমরা টু বি অনেস্ট এখানে দেখছি অনেকে যারা বিগত সময়ের বেনিফিশিয়ারি ছিলেন তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পার্ট হতে যাচ্ছেন। এটা কিন্তু একটা অশনি সংকেত। সুতরাং এই বিষয়ে গভর্নমেন্টকে তো ভাবতে হবে। গভর্নমেন্টের সাথে যাদের অ্যাক্সেস আছে, আমি ইন্ডিভিজুয়ালি আমরা বলছি এই গভর্নমেন্টকে একটা জাতীয় সরকারের রূপ দেন। মেজর পলিটিক্যাল পার্টিগুলো থেকে 2-1 জন করে প্রতিনিধি নিয়ে 21 সদস্যের গভর্নমেন্ট পারছে না। পার্বত্য চট্টগ্রামে এটা সিম্পল ঘটনা না, ওইখানে পাহাড়ি বাঙালি সংঘর্ষ হচ্ছে, কিন্তু বাঙালিদের তো শুরুর দিকের ঘটনা ইনভলভমেন্ট ছিল না। একজন বাইক চুরি করেছে, চাকমারাই পিটিয়ে মেরেছে, তাহলে এটা তো তাদেরই একটা পার্ট। সেখানে কেন পাহাড়ি বাঙালি এটা পরিস্থিতি তৈরি হলো? এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সরি টু সে, এটা বলছে আপনারা যদি পরিষ্কারভাবে এই কথাগুলো না বলেন, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের এই দোকান কাদের? এই গভর্নমেন্টের বেনিফিশিয়ারিদের। রানা দাশগুপ্ত এই গভর্নমেন্টের সবচেয়ে একজন বড় বেনিফিশিয়ারি। তিনি পলাতক থেকে বিবৃতি দিচ্ছেন কতগুলো ঘটনা, যে এই গত 4 অগস্ট থেকে 20 অগস্ট পর্যন্ত নাকি 2010টি সংখ্যালঘু হামলা হয়েছে। আমি জিল্লুর ভাইকে অনুরোধ রাখবো, সম্ভব হয় যদি সিজেস এর পক্ষ থেকে সংখ্যালঘুদের উপরে হামলার একটা তদন্ত করেন, এবং আপনারা যেহেতু একটা বড় আপনার প্রতিষ্ঠান, আপনাদের কানেক্টিভিটি আছে, আপনারা একটা জাতির সামনে এই প্রতিবেদনটা উপস্থাপন করেন। কিছু আগে ইন্ডিয়ার মিডিয়াগুলোতে আমরা দেখেছি এখানকার মাইনরিটি কিভাবে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে, যে আপনার ওখানে প্রচার করা হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে ম্যাক্সিমাম 2-1টি রাজনৈতিক ঘটনা, এতগুলো এভাবে ঘটনা ঘটে নেই। তারপর আমরা চাই কোনো ঘটনা ঘটবে না, কিন্তু এই যে একটা বেনিফিশিয়ারি গোষ্ঠী গত 15 বছরে তারা কিন্তু রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নানানভাবে চেষ্টা করছে। পাহাড়ের অবশ্যই যে কোনো আপনার বাঙালি বলেন, নন বাঙালি বলেন, তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন, সহযোগিতা, সহানুভূতি আছে, কিন্তু একই সাথে এটা তো অস্বীকার করা যাবে না 72-এর দেশ স্বাধীনের পর পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, অস্ত্রের ট্রেনিং সহ সব ধরনের মেকানিজম ওখানে ছিল। তো আমাদের এই ঢাকা থেকে কিছু লোকজন শুধুমাত্র একটা ঘটনা ঘটলে আগাগোড়া না জেনে আপনারা যদি রাস্তায় নেমেন, এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে আপনাদের অবস্থান হয়। ওইখানে মিলিটারি অবস্থান করছে, মিলিটারি কি আমাদের দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না? এই সময় মিলিটারির ভূমিকাটা কত পজিটিভ ভূমিকা, ছাত্র জনতার পাশে সে তো আর্মি দাঁড়িয়েছে। তো আর্মি এখানে যদি পজিটিভ রোল প্লে করতে পারে, পাহাড়ে কেন পারবে না? সুতরাং পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শক্ত অভিযান চালিয়ে দমন করতে হবে, অন্যথায় আমি মনে করি এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি তৈরি